নমস্কার। চলুন আজ আমরা ডেটা আর তথ্যের আয়নায় দেখি উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রকে। আমাদের উদ্দেশ্য কোনো রাজনৈতিক প্রচার নয়, বরং আমাদের লক্ষ্য হল এখানকার মানুষের আসল চাহিদাগুলো বোঝা, তাদের সমস্যাগুলো গভীরে গিয়ে জানা আর তার ভিত্তিতে একটা কার্যকারী শাসন ব্যবস্থার পথ খুঁজে বের করা। চলুন শুরু করা যাক। এই পুরো বিশ্লেষণে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা বাগদার একেবারে মাটির কাছাকাছি গিয়ে তার স্পন্দনটা বোঝার চেষ্টা করব। তারপর দেখব সংখ্যা বা ডেটা কি বলছে। এরপরে আমরা জনরোষের কারণগুলো ব্যবচ্ছেদ করব, দেখব অতীতের রায় কেন বিশ্বাস ধরে রাখতে পারেনি, আর সবশেষে একটা সমাধানের রূপরেখা এবং বিশ্বাস পুনরুদ্ধারের পথ নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম পর্ব বাগদার স্পন্দন। দেখুন, কোনো জায়গার রাজনীতি বুঝতে গেলে শুধু উপর থেকে দেখলে চলে না, নামতে হয় মাটিতে। সেখানকার জল, হাওয়া আর মানুষের রোজকার জীবনের লড়াইয়ের মধ্যেই কিন্তু আসল উত্তরগুলো লুকিয়ে থাকে। এই যে আপনারা পশ্চিমবঙ্গের মানচিত্রটা দেখছেন, এখানেই রয়েছে বাগদা। উত্তর ২৪ পরগনা জেলার এই কেন্দ্রটার ভৌগোলিক অবস্থান খুব গুরুত্বপূর্ণ। একদিকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ সমভূমি, আর ঠিক তার পাশেই আন্তর্জাতিক সীমান্ত। এই অবস্থানটাই কিন্তু এখানকার সমাজ, অর্থনীতি আর রাজনীতিকে একটা অন্য মাত্রা দেয়। বাগদার কঠিন বাস্তবতার একটা দিক হল প্রত্যেক বছরের বন্যা। দুটো প্রধান সমস্যা এখানকার জীবনকে প্রায় থামিয়ে দেয়। এক, নিয়মিত বাঁধ ভেঙে চাষের জমি জলের তলায় চলে যাওয়া, আর দুই, বর্ষার সময় রাস্তাঘাট কাদায় নিপ্রবাহিক হয়ে পড়া। মানে, রাস্তা বন্ধ মানে শুধু যাতায়াত বন্ধ নয়, কৃষকের রুটিরুজি বন্ধ, ছাত্রছাত্রীর স্কুল যাওয়া বন্ধ, মানুষের আশাও যেন ওই বন্যার জলে ভেসে যায়। আরেকটা বড় যন্ত্রণা হল শিক্ষিত যুবক যুবতীদের বেকারত্ব। হাতে ডিগ্রি সার্টিফিকেট আছে, চোখে স্বপ্ন আছে, কিন্তু নিজেদের এলাকায় কোনো কাজ নেই। স্থানীয়ভাবে কলকারখানা বা শিল্পের অভাবে বাধ্য হয়ে তাদের কাজের খোঁজে পাড়ি দিতে হচ্ছে কলকাতা বা আরও দূরে উপসাগরীয় দেশগুলোতে। ফলে আকাঙ্ক্ষা আর বাস্তবতার মধ্যে একটা বিরাট ফারাক তৈরি হচ্ছে, যা থেকে জন্ম নিচ্ছে তীব্র হতাশা। দ্বিতীয় পর্ব, সংখ্যা থেকে সংকেত। তো এতক্ষণ আমরা মাটির কথা শুনলাম, মানুষের অনুভূতির কথা বললাম। এবার চলুন ডেটা কি বলছে সেই কঠিন সত্যিটার দিকে তাকাই। কারণ সংখ্যা কখনো মিথ্যে বলে না। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাগদা একটা তফসিলি জাতি বা এসসি সংরক্ষিত আসন। এখানকার জনসংখ্যার প্রায় ৫৫% তফসিলি জাতিভুক্ত, আর তাদের মধ্যে মটুয়া সম্প্রদায়ের প্রভাব সবথেকে বেশি। এর মানেটা খুব পরিষ্কার, দলিত সম্প্রদায়ের আশা আকাঙ্ক্ষা, তাদের সমস্যাগুলোই এখানকার রাজনীতির মূল চালিকা শক্তি। এবার নির্বাচনী ফলের দিকে তাকান। ২০২১ সালে একটা বড়সড় পরিবর্তন আমরা দেখতে পাই। বিজেপি প্রায় ৯,৭৯২ ভোটের ব্যবধানে আসনটা জিতে নেয়। এই যে একটা তুলনামূলকভাবে কম ব্যবধান, এটা আসলে কি বলছে? বলছে যে এখানকার রাজনৈতিক হাওয়া যে কোনো দিকে ঘুরতে পারে। ভোটাররা পরিবর্তন করতে দুবার ভাবেন না। ভোটের হারটা দেখুন, ২০১৬ আর ২০২১ দুটো নির্বাচনেই প্রায় ৭৯% বেশি মানুষ ভোট দিয়েছেন। এই বিপুল অংশগ্রহণ প্রমাণ করে যে এখানকার মানুষ রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন। কিন্তু ভোটের হারে যে সামান্য পতন দেখা যাচ্ছে, সেটা হয়তো একটা অন্য ইঙ্গিত দিচ্ছে। হতে পারে বারবার ভোট দিয়েও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় ভোটারদের মধ্যে এক ধরনের ক্লান্তি বা হতাশা কাজ করছে। তৃতীয় পর্ব, জনরোষের কারণ। এবার আমরা সেই ক্ষোভের গভীরে যাব, ব্যবচ্ছেদ করে দেখব মানুষের এই অসন্তোষ আর হতাশার পেছনের আসল সিস্টেমিক কারণগুলো কি কি। ভাবুন তো একবার, যে পেনশন আমার অধিকার, তার জন্যেও ফি দিতে হবে। এই একটা প্রশ্নই তৃণমূল স্তরের দুর্নীতির আসল ছবিটা তুলে ধরে। যখন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্যেও কোনো নাগরিককে ঘুষ দিতে হয়, যেটাকে কাটমানি বলা হয়, তখন সেটা শুধু তার পকেটে টান ফেলে না, তার আত্মসম্মানে গিয়ে আঘাত করে। এই ক্ষোভটা তাই খুব গভীর। এই সংখ্যাটা দেখুন, ২৫,৭৫৩। এসএসসি নিয়োগ দুর্নীতিতে আদালত এতগুলো চাকরি বাতিল করেছে। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা হাজার হাজার তরুণের মেধা, পরিশ্রম আর ব্যবস্থার ওপর রাখা বিশ্বাসের ওপর একটা বিরাট আঘাত। এখানে কিন্তু সাংবিধানিক মূল্যবোধের প্রশ্নটা আসে। প্রত্যেক নাগরিকের মর্যাদা আর সমান সুযোগ পাওয়ার অধিকার আছে। যখন কোনো ব্যবস্থা স্বচ্ছতা হারায়, তখন সেই মৌলিক অধিকার আর নাগরিকের মর্যাদা দুটোই মারাত্মকভাবে খর্ব হয়। দুর্নীতির এই ক্ষতের ওপর নুনের ছিটের মতো কাজ করেছে আরও কয়েকটা বিষয়, যেমন নির্বাচন পরবর্তী হিংসা, যা মানুষের মনে একটা ভয়ের পরিবেশ তৈরি করেছে। সীমান্ত এলাকা হওয়ায় নাগরিকত্ব আইন বা সিএএ এবং অনুপ্রবেশ নিয়েও একটা গভীর উদ্বেগ রয়েছে।
আর তার সাথে আছে জমি দখলের মতো ঘটনা যা সাধারণ মানুষের নিরাপত্তাহীনতাকে আরও বাড়িয়ে তুলেছে। চতুর্থ পর্ব, অতীতের রায়ের প্রতিধ্বনি। এই যে এত ক্ষোভ, এত অনাস্থা, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এর পেছনে আছে বারবার প্রতিশ্রুতি ভাঙার এক লম্বা ইতিহাস আর রাজনৈতিক সুবিধাবাদের খেলা যা মানুষের বিশ্বাসকে একেবারে নষ্ট করে দিয়েছে। 2021 সালের ঘটনাটা একটা দারুণ উদাহরণ। বাগদার মানুষ বিজেপি প্রার্থীকে বিশ্বাস করে ভোট দিয়ে জেতালেন, কিন্তু নির্বাচনের কদিন পরেই সেই নির্বাচিত বিধায়ক দলবদল করে তৃণমূলে যোগ দিলেন। এটা সরাসরি ভোটারদের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এর ফলে কি হয়? একটা গভীর বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি হয়, যেখানে মানুষ ভাবতে শুরু করে আমার ভোটের কোনো দামই নেই। আর যখন বিশ্বাসটাই থাকে না, তখন তার ফল কি হয়? এই দেখুন, জনকল্যাণ, পরিকাঠামো আর বিশ্বাস তিনটের ক্ষেত্রেই ডেলিভারি স্কোর একেবারে তলানিতে। এর মানে হল যে মূল সমস্যাগুলো, ভাঙাবাদ, বেকারত্ব, খারাপ রাস্তা, সেগুলো যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। পঞ্চম পর্ব, শাসনের রূপরেখা। অনেক তো সমস্যার কথা হলো, কিন্তু শুধু সমস্যা খুঁজে বের করাটাই তো কাজ নয়। আসল কাজ হলো সমাধান দেওয়া। চলুন এবার তথ্যের ভিত্তিতে তৈরি একটা স্পষ্ট এবং কার্যকর সমাধানের দিকে তাকানো যাক। এমন একটা পরিকল্পনা যা এই কেন্দ্রকে নতুন করে গড়তে পারে। এই সমাধানের কাঠামোটাকে আমরা একটা চতুর্মুখী দর্শনের ওপর দাঁড় করিয়েছি। এর 4টে স্তম্ভ আছে। প্রথম, দুর্নীতির বিরুদ্ধে আগ্রাসন, কাটমানি সংস্কৃতির বিরুদ্ধে জিরো টলারেন্স। দ্বিতীয়, স্থিতিশীলতা, সরকারি প্রকল্পগুলো কোনো বাধা ছাড়াই সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া। তৃতীয়, ইনোভেশন, মানুষের অভাব অভিযোগ শোনার জন্য নতুন মাধ্যম তৈরি করা। আর চতুর্থ, সুরক্ষা, সমাজের সবচেয়ে দুর্বল মানুষটা নিরাপত্তা নিশ্চিত করা। আর এগুলো শুধু মুখের কথা নয়, প্রত্যেকটা প্রতিশ্রুতির সাথে জুড়ে আছে একটা পরিষ্কার হিসেব। যেমন ধরুন, 70 কিলোমিটার গ্রামীণ রাস্তা চওড়া করা হলে যাতায়াতের সময় প্রায় অর্ধেক হয়ে যাবে। 30 কিলোমিটার খাল সংস্কার করলে ফসলের উৎপাদন প্রায় 20% বাড়বে। আর একটা স্কিল হাব তৈরি হলে স্থানীয়ভাবে 1000-এরও বেশি নতুন কাজের সুযোগ তৈরি হবে। মানে প্রত্যেকটা টাকায় মানুষের জীবনে কী বদল আসবে তার একটা স্পষ্ট ধারণা। তো আমরা একেবারে শেষ পর্বে চলে এসেছি। আর এই পর্বটা শুধু রাস্তা বা খাল নিয়ে নয়, এটা হলো রাজনীতির মানসিকতা বদলের কথা। অভিযোগ আর পাল্টা অভিযোগের রাজনীতি থেকে বেরিয়ে এসে সত্যিকারের সুশাসনের রাজনীতিতে পৌঁছানোর পথ। আসল লক্ষ্যটা শুধু একটা ভোটে জেতা নয়, আসল লক্ষ্য হল পুরো শাসন ব্যবস্থাটাকে এমনভাবে বদলে ফেলা যাতে সেটা শুধুমাত্র মানুষের সেবায় কাজ করে। নির্বাচন তো এই যাত্রার একটা শুরু মাত্র। আর যখন ডেটাভিত্তিক শাসনের কথা উঠে, তখন আমাদের ভারতের ডেটা সুরক্ষা আইনের কথা মাথায় রাখতে হবে। নাগরিকদের তথ্যের গোপনীয়তা একটা মৌলিক অধিকার। তাদের সম্মতি ছাড়া ব্যক্তিগত তথ্য ব্যবহার করা শুধু বেআইনি নয়, এটা তাদের বিশ্বাসের প্রতিও একটা বড় আঘাত। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। এই যে বারবার প্রতিশ্রুতি ভাঙার চক্র, এটা কি আদৌ ভাঙা সম্ভব? এমন কোনো নেতৃত্ব কি উঠে আসতে পারে যিনি শুধুমাত্র তথ্য এবং ডেলিভারির ওপর ভিত্তি করে কাজ করবেন, যিনি পারবেন গণতন্ত্রের ওপর মানুষের সেই পবিত্র বিশ্বাসকে আবার ফিরিয়ে আনতে? উত্তরটা হয়তো ভবিষ্যতের গর্ভেই রয়েছে। যদি আপনার লক্ষ্য হয় একজন জনকেন্দ্রিক নেতা হয়ে ওঠা, যদি আপনি আপনার এলাকার মানুষের জীবনযাত্রার মান সত্যি সত্যি উন্নত করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন blueprintstrategies.ai। আমাদের ইমেল আইডি mgr@blueprintstrategies.ai আর ফোন নম্বর 08042041602। আমাদের লক্ষ্য রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।